সাথী ও বন্ধুগণ, আমরা কদিন ধরে বিভিন্ন রকম বাংলার ঐতিহ্যকে দেখছিলাম। এগুলো দেখার পরে আমি হোসেন কাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে আমার কাছে বড় দুঃখ এবং লজ্জা লাগছে। আজ বাংলার অবস্থাটা হচ্ছেটা কি, বাংলার পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে, আমি তাই বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে একটা বিনীত সঙ্গে আবেদন রাখছি। মানুষ হিসাবে আমরা জানি অসহায় মানুষকে আশ্রয় দেওয়া মানবিক কর্তব্য, ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া এটা মানবিক কর্তব্য, বস্ত্রহীন মানুষের বস্ত্র দেওয়া মানবিক কর্তব্য। ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, তো হে মানুষ, তুমি মানুষ হয়ে আর একটা মানুষের দুঃখ কষ্টটি দেখো। কিন্তু সেই দুঃখ কষ্টের জায়গায় কী দেখছি, বাংলার একটা সংখ্যা রাজনৈতিক কারবারিরা তারা বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলায় প্রতিনিয়ত আগুন জ্বালাতে চাইছে, বাংলায় প্রতিনিয়ত দাউ দাউ করে আগুন জ্বালিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। সে জায়গা দাঁড়িয়ে তাহলে আমাদের করণীয়টা কি, আমরা বাঁচবো কী করে, বাংলার মানুষের সঠিক ভূমিকা নেওয়া কি দরকার, সেই বিষয়ে আপনাদের কাছে একটা বিনীত আবেদন রাখছি। আপনারা জানেন, আমি কয়েকটি বিষয় আপনাদেরকে বলি। কয়েকদিন আগে আমরা কি দেখেছি, তৃণমূল কংগ্রেসের একজন নেতা অভিষেক ব্যানার্জি তিনি বলছেন, ভাঙড় সিটটা আমার দরকার, ভাঙড় সিটটা আমার দরকার। বিজেপির পশ্চিমবঙ্গে ৭৭টা এমএলএ আছে, তার মাথা ব্যথা নেই। বিজেপির ১৬টা এমপি আছে, তার মাথা ব্যথা নেই। কিন্তু ভাঙড় একটা মাত্র সিট, যার নেতৃত্ব হলো মুসলমান মুখ, যে একটা ধর্মীয় মানুষ এবং যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটা রাজনৈতিক দল করেছে, সেই দলের চেয়ারম্যান এবং সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক। এর থেকে ভয় কেন? কারণ একটাই, নওশাদ সিদ্দিকীর লড়াই এবং আন্দোলনের মধ্যে দিয়ে গোটা বাংলায় তৃণমূলরা বড় বিপদগ্রস্ত হয়েছে, বিজেপিরা বড় আতঙ্কিত আছে, সেই দেখে তাদের ভয়। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি, আপনি যতটা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই করে ভাঙড়ের মানুষকে ভুল বোঝাতে চাইছেন, তার আগে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সহ, শওকত মোল্লা সহ তৃণমূলের সব নেতাদের কাছে আমার একটা আবেদন, আপনারা বলুন তো, আপনার দলের নেতা নেত্রীদের সুরক্ষিত দিতে পারছেন? আপনারা আপনাদের দলের নেতাদের সুরক্ষিত দিতে পারছেন? তাদের বাঁচাতে পারছেন? লজ্জা লাগে তো আপনাদের। আপনাদের এই কথা শুনলে বাংলার মানুষ হাসবে। আমি বাংলার মানবিক মানুষদের কাছে আবেদন রেখে বলতে চাই, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজ যে ভাঙড় সিটটা তৃণমূল দখল নিতে চাইছে, সেই ভাঙড় দখল নেওয়ার আগে আপনি বলুন, ভাঙড় থেকে তৃণমূলের প্রথম বিধায়ক হয়েছিল তৃণমূল কংগ্রেসের আরাবুল ইসলাম। সেই আরাবুল ইসলাম বর্তমান তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধি। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, সে তৃণমূলের জেলা পরিষদের রানিং মেম্বার। তাহলে তার উপরে গুন্ডা দিয়ে আক্রমণ কারা করছে? আইএসএফ না, কংগ্রেস না, সিপিএম না, অন্য দল না, কারা করছে? তৃণমূল বাহিনী, অর্থাৎ শওকত মোল্লা দিয়ে হচ্ছে। সেই শওকত মোল্লা মমতা ব্যানার্জিকে বোম মারতে গেছিল। এই মমতা ব্যানার্জি বলেছিল তুই বোম মারিস, আবার তাকে Z+ নিরাপত্তা দিচ্ছে। হচ্ছেটা কি ভাবতে হবে। আজকে এই তৃণমূল থেকে যখন বিজেপি যাচ্ছে তখন তারা সাধু, আবার বিজেপি থেকে তৃণমূল আসছে তখন তারা সাধু। ফলে বিজেপি আর তৃণমূল এই দুটো দলের জায়গাটা দেখতে হবে। আজকে ভাবুন, কুস্তব বাগচি কে? সেই নেড়া বাগচি, একটা হারামজাদা বেহায়া। সে কি বলছে? মুসলমানদের দোকান থেকে কোনো জিনিস কিনো না। আবার কি বলছে? হালাল জিনিস দরকার নেই। এই কুস্তব বাগচি যখন কংগ্রেসে ছিলেন, কতবার তিনি যে ইফতার পার্টিতে গেছে, কতবার গরুর মাংস খেয়েছে তার ঠিক নেই। আজকে সে বিস্ফোরক মন্তব্য করছে। তৃণমূলের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেই। শুভেন্দু অধিকারী বলছে ছাড়িয়ে দেবো, মুসলমান জেহাদি, আবার বলছে হিন্দু রাষ্ট্র করব। এক রকম বিভ্রান্ত। অর্জুন সিং, আবার তাদের আরেক নেতা অসীম সরকার, কোরআনের নামে বাজে বাজে মন্তব্য, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর যারা বিরোধী দল করেছে বা বিরোধী দল করে, তাদের একাধিক মিথ্যা মামলা, তারা জেলে থাকছে। এই দ্বিচারিতা পশ্চিমবঙ্গে চলছে। আবার দেখুন, হুমায়ুন কবির, জনউন্নয়ন পার্টির রাজ্য চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, এবং তিনি বাবরি মসজিদ করার অপরাধে তৃণমূল থেকে সাসপেন্ড। এখন তার নিরাপত্তার অভাব। সে যখন নিরাপত্তা আবেদন করছে, তার নিরাপত্তা দিল না, ছেড়ে দিলাম। তারপরে কি হচ্ছে? তিনি যেখানে যাচ্ছেন, বিশ্বস্তমার মতো একটা জায়গায় গেছেন, তৃণমূলের লজ্জা নেই, ধর্ম নিয়ে খেলা করছে, সেখানে তার গো ব্যাগ দিচ্ছে। তিনি ধর্মতলায় ব্রিগেডে পরিদর্শনে গেছেন, সেখানে তার নিরাপত্তাহীন
সেখানে গোবার দিচ্ছে। কারা করছে? কিছু বিহারি মুসলমানদের ফিডিং করেছে। আরে ভাই, তারা বাংলার সম্পর্কে জানে কি? বাংলা কথাই বলতে পারে না, বাংলার ব্যাপার বুঝবে কি? বলে এটা বুঝতে হবে। আর আরও আপনাদেরকে বলি, এই ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে বিভাজন, এটা শিখিয়েছে কে? একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। আজ তৃণমূল কি করছেন আপনারা জানেন। রাজারহাট নিউ টাউনের জমি কাদের, পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়ে বাংলার অবস্থাটা কোন জায়গায়? বাংলার অবস্থাটা একটাই লক্ষ্য, তৃণমূল এবং বিজেপির, যে কোনোভাবে জাতি দাঙ্গা লাগাও, মানুষের বিভাজন করো। গরিব মানুষের কর্মস্থানের জায়গা দরকার নেই, গরিব মানুষের খেটে খাওয়ার মতো জায়গা নেই, ভালো স্কুলের ব্যবস্থা নেই, আনএডেড মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, আশা দিদিমণিরা মাইনে পাচ্ছে না, রাস্তা লেবে আন্দোলন করছে, ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না, চাকরি হারিয়ে আন্দোলন করছে। আর এরকম একটা সুযোগে নির্বাচনের প্রাককালে বিভিন্ন রকম মিথ্যা ইস্যু দিয়ে এখন তারা রাজনৈতিক হাওয়া গরম করে এসব এসে ভাই লুটে পেটে খাই, ক্ষমতা দখল চাই। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকে খুন করো, তৃণমূল বিরোধী নেতাদের খুন করো, মিথ্যা মামলা দাও, কেস দাও, কোনো যায় আসে না। আজকের অবাক ব্যাপার, হুমায়ুন কবিরকে যেমন অপমান করলেন, সাথে সাথে আমরা দেখলাম আপনার বিশ্বস্তমায় গিয়ে একই করলেন, ধর্মীয় রাজনীতি করলেন। আবার কুস্তব বাগচিকে দিয়ে বলাচ্ছে, শুভেন্দু অধিকারীকে দিয়ে বলাচ্ছে, আপনার অসীম সরকারকে দিয়ে বলাচ্ছে, এদের কোনো দ্বিধাবোধ নেই। আবার নতুন একটা চিত্র দেখলাম, যেটা দেখলে আমাদের বড় দুঃখ লাগে, বড় লজ্জা লাগে। পুলিশ, যে জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের খাওয়া হয়, পুলিশের মাইনে হয়, তার ফ্যামিলি চলে, তার পরিবার চলে, সেই পুলিশের কাজ খাকি ড্রেস পরে কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে আদার্স দল, এগুলো তার দেখার বিষয় নয়। কারণ জনগণের ট্যাক্সে সে চলে, নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে। আমরা আপনার চন্দনসর থানা এলাকা, ভাঙড় থানা ভেঙে চন্দনসরের একটা অংশ নিয়ে চন্দনসর থানা হয়েছে। চন্দনসর থানার এলাকায় আমির আলী মোল্লা, তার বাড়িতে কি দেখলাম, আচমকা সেখানে হিরোইন ব্যবসা, গাঁজা, মদ, জুয়া, সাট্টার বিরুদ্ধে সে একটা কমপ্লেন করেছে। করতেই পারে, আমার এলাকায় অসামাজিক কার্যকলাপ হচ্ছে, আমার খারাপ লেগেছে, আমি তো পুলিশকে বলবো, এটাই আমার কর্তব্য। সে কোন নেতা আমি দেখবো না, এটাই তো নিয়ম। তাহলে আমির আলী সেই অভিযোগ করার কেন্দ্র করে কি দেখলাম, তার বাড়িতে চন্দনসর থানার পুলিশ এবং ঘুটিয়ারি শরীফের দুজন এসআই সেখানে গিয়ে তার বাড়ি রীতিমতো লুট করলেন। পুলিশ সাধারণ মানুষের বাড়ি ডাকাতি করছে। ভাবুন আজ পশ্চিমবঙ্গটা কোন জায়গায় আছে, যে পুলিশ জনগণের নিরাপত্তা দেবে, সেই পুলিশ মানুষের বাড়ি ডাকাতি করছে। অবাক ব্যাপার। আমির আলীর বাড়িতে তার মাকে আক্রান্ত করলেন, তার বোনকে আক্রান্ত করলেন, তার স্ত্রীকে আক্রান্ত করলেন, তার ছোট বাচ্চারা স্কুলে যাবে সেই অবস্থান নেই। এ কোন অপদার্থ পুলিশ? কলকাতা পুলিশের এখতিয়ার এসছে ভাঙড়, তাহলে মানুষের নিরাপত্তা দেবে, উন্নতি হবে। কিন্তু সেই কলকাতা পুলিশ ডাকাতি করবে, এটা মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে তাই বাংলার মানুষের কাছে বলবো, ভুলে যাবেন না শাসক দলের নেতা মন্ত্রীরা, ভুলে যাবেন না প্রশাসনের পুলিশ বন্ধুরা। কারণ বাংলাদেশের হাসিনা এবং পুলিশ কেউ বাঁচতে পারেনি জনগণের হাত থেকে। জনগণ যখন খেপে যাবে ঐক্যবদ্ধভাবে, সেদিন আপনারা বাঁচতে পারবেন না। মনে রাখুন শ্রীলঙ্কার কথা, জনগণ যখন ঐক্যবদ্ধভাবে সংগঠিত প্রতিবাদ করবে, আপনারা বাঁচতে পারবেন না। সুতরাং আমি বলতে চাই, আমির আলীর বাড়ি থেকে যে 12 থেকে 14 লক্ষ টাকা সোনা লুট হয়েছে, পুলিশ লুট করেছে। তার বাড়ি থেকে সিসি ক্যামেরা ভেঙে পুলিশ লুট করেছে। তার বাড়ি থেকে বেড কভার পর্যন্ত পুলিশ নিয়ে গেছে, 3খানা মোবাইল নিয়ে গেছে এবং 1,95,000 টাকা নিয়ে গেছে। আমির আলী কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করেছে। আমি মানবাধিকার কর্মী হিসাবে যখন আমার কাছে লিখিত অভিযোগটা আসে, আমরা অবাক হয়ে গেছি। এ কোন পুলিশ? এ তৃণমূলের জামা পরা পুলিশ। যদি গুন্ডামি করে লুট করতে হয়, তৃণমূলের ঝান্ডা ধরো, তৃণমূলের ডান্ডা ধরো, বিজেপির ঝান্ডা ধরো, পুলিশের চাকরি করো না। আর পুলিশের চাকরি করতে হলে নিরপেক্ষ ভূমিকা পালন করো, জনগণের সেবা স্বার্থে কাজ করো। ফলে অন্যায় মেনে নেওয়া যাবে না। তবে আমি আবেদন রাখবো, যা হয়েছে এই পর্যন্ত, ভুল ক্ষমা চেয়ে তার সমস্ত জিনিসগুলো ফেরত দিন, সোনাগুলো ফেরত দিন, টাকা ফেরত দিন, মোবাইল ফেরত দিন, সিসি ক্যামেরা ভেঙে নিয়েছে রিটার্ন করুন এবং ক্ষমা চেয়ে নিন। যদি না চান, আপনাদেরও পরিস্থিতি একদিন এরকম জায়গা হবে যে আপনিও রেহাই পাবেন না, আপনার পরিবারও রেহাই পাবে না। এটা ভগবান আল্লাহ, ঈশ্বর গড, তিনি বলেছেন অন্যায় করলে তার সাজা হবে, পাপ করলে তার ভুক্ত হবে। সেই ভোগীদার হিসাবে আপনাদের কিন্তু অভিশাপ অবশ্যই লাগবে। সুতরাং আমি হোসেন গাজী বলবো, বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের, বর্তমান তৃণমূল আর বিজেপি যে চোর ডাকাত স্বৈরাচারীর মতো হয়েছে, পাতা জুয়াখরের মতো হয়েছে, দেহে ব্যবসায়ীদের মতো হয়ে গেছে, আজকের গাঁজাখর মাতখরের মতো হয়ে গেছে, এই চোর ডাকাত লুটের তো রাজ বিজেপি তৃণমূলের দ্বারায় ভারত এবং বাংলা সুরক্ষিত হতে পারে না। তাই 2026-এ আসছে দিন, আমি বলবো জনগণ, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, খ্রিস্টান সবাই মিলে শপথ নিন, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিকল্প শক্তিকে গড়ে তুলুন এবং তাদের ভোট দিয়ে জেতান। তাহলে শিক্ষা
শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, মানুষের শান্তি সংহতি সম্প্রীতি হবে, মানুষের ঐক্যবদ্ধভাবে নূতন করে উদীয়মান সূর্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের ব্যবস্থা হবে। এই আবেদন আমি হোসেন গাজী আপনাদের কাছে রাখলাম। এবং যে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করবে, আমি হোসেন গাজী নিঃস্বার্থে নিজের খরচা, সময়, শ্রম দিয়ে তাদের সাহায্য করে আমরা চাই বিকল্প শক্তিকে গঠন করতে। কারণ পাপ কোনোদিন লুকাবে না, সাগর কোনোদিন শুকাবে না। সিপিএম যদি 35 বছর থেকে এখানে সরতে পারে, কংগ্রেস যদি সরতে পারে, তাহলে সারা পৃথিবী জুড়েই লড়াই আন্দোলন শেষ কথা বলে, ফলে গায়ের জোরে হমকে চমকে পুলিশ দিয়ে গুন্ডামি করে বুথ দখল করে মনোনয়ন প্রত্যাহার করিয়ে ক্ষমতায় টিকে থেকে মানুষের শান্তি ফেরানো যায় না। এই প্রতারক তৃণমূল এবং বিজেপির থেকে আপনারা সাবধান হন। ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমার কথা গুরুত্বপূর্ণ দেখবেন এবং আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সারা রাজ্যের মানুষের কাছে আমার ভিডিওটা আপনারা পোস্ট করবেন। এই আবেদন আমি হোসেন গাজী আপনাদের মাধ্যমে রাখলাম। ধন্যবাদ।